আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমার কাছে মনে হয় যে এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ রাইট নাও। একটা দল, যেই দলটা এবারের বিপিএল এর শুরুটা একদম দারুণভাবে রাঙিয়েছে নামের সাথে, রংপুর রাঙিয়েছে পুরো বিপিএল কে টানা 8 ম্যাচে 8 জয়। এবং এই 8 ম্যাচে 8 জয়ের যে মহাকাব্য তারা লিখেছিল, সেখানটায় এমন কিছু ম্যাচেস ছিল যেটা লিটারালি ইম্পসিবল টু উইন। যে ম্যাচটা বরিশালের বিপক্ষে তারা জিতলো, শেষ ওভারে প্রয়োজন 27 রান, নুরুল হাসান সোহান সেই এক ওভারে 27-এর ইকুয়েশন মিলাতে গিয়ে 30 তুলে ফেললেন। 7 বলে 32 রানে অপরাজিত ক্যাপ্টেন্স নক। রংপুর রাঙিয়েছিল সিলেটকে। যে দলটা এবারের বিপিএল শুরুর ঠিক আগ মুহূর্তে গ্লোবাল সুপার লিগ টি-20-র বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ক্যারিবিয়ানে গিয়ে, গায়ানায় গিয়ে, যেই কল্পনাও কেউ করতে পারে নাই যে বাংলাদেশের একটা দল, বাংলাদেশের একটা ফ্র্যাঞ্চাইজি গ্লোবাল সুপার লিগে গিয়ে এরকম অসাধারণ ক্রিকেট খেলতে পারবে, সেই সকল কল্পনা যারা করতে পারেননি তাদেরকে বাস্তবতায় তারা পথ দেখিয়েছিলেন অসাধারণ পারফর্ম করে। কিন্তু ওই গ্লোবাল সুপার লিগ টানা 8 জয়, 27 রানের ইকুয়েশন মিলাতে 30 করার পর রংপুর রাইডার্স যেন চেনা পথের অচেনা পথিক। সবশেষ 4 ম্যাচে তারা পরাজিত হয়েছে। এবং শুধু তাই না, সবশেষ ম্যাচে যে দলের বিপক্ষে তারা পরাজিত হয়েছে, খুলনা, সেই দলের বিপক্ষেই এলিমিনেটরে তাদেরকে মুখোমুখি হতে হবে। এবং এই ম্যাচে যদি পরাজিত হয় রংপুর, তাহলে রংপুরের এবারের বিপিএল মিশন এখানেই শেষ। খুলনা যদি হেরে যায়, রেজাল্ট একই, তাদের বিপিএল মিশনটাও এখানেই শেষ। 4 ম্যাচে টানা পরাজিত একটা দল, খুলনার বিপক্ষে সবশেষ ম্যাচে পরাজিত একটা দল, সেই দলের বিপক্ষে যখন খুলনা খেলতে নামবে এবং যাদের টপ 4-এ থাকাটা একটা সময় শঙ্কায় ছিল, শেষ 2 ম্যাচে জিততেই হতো, সেই ইকুয়েশন তারা মিলিয়েছে, তখন আসলে কে ফেভারিট বা কে বেশি কনফিডেন্ট, সেই আলোচনাটা করা আমার কাছে মনে হয় একটা পাজল মিলানের মতো। থাকে না যে শেষ মুহূর্তে দেয়ালে পিঠ ঠেকে যাবার পর সত্যিকার শক্তি নিয়ে প্রতিপক্ষের উপর বীর ঝাঁপিয়ে পড়ে। রংপুর কি সেটা পারবে, নাকি খুলনার হ্যাট্রিক জয় আমরা দেখবো এবং যেটা তাদেরকে কোয়ালিফায়ার 2-তে নিয়ে যাবে? এই আলোচনার মাঝখানে সবচেয়ে বেশি আলোচিত একটা নাম মোহাম্মদ সাইফুদ্দিন। সাইফুদ্দিনকে নিয়ে কেন ডিফারেন্ট আলোচনা করতে হচ্ছে? কারণ সবশেষ ম্যাচে পরাজিত হবার পরেও রংপুরের পরাজয়, রংপুরের টানা 4 হার ছাপিয়ে একজন ক্যারেক্টার পুরো কনসেন্ট্রেশন নিয়ে নিয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। পেস বোলিং অলরাউন্ডার, সম্ভাবনাময় তরুণ, বাংলাদেশের টি-20-তে যাকে মনে করা হয় যে আসলে একটা আনলাকি বয়, সেই মোহাম্মদ সাইফুদ্দিন 3 ওভারে 4টা নো বল, 2টা ওয়াইড, যে ফুল টাচ নো বলটা করেছিলেন, বারবার এমন জোনে বল করছিলেন যেন ব্যাটারদেরকে অ্যালাউ করছিলেন যে তুমি আমাকে পিটিয়ে আমার বলের ছাল তুলে ফেলো। পুরো বিষয় নিয়ে জল এতটাই ঘোলা হলো যে রংপুর রাইডার্স, তারা যেই মাদার হাউসকে প্রতিনিধিত্ব করে, সেই বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন টি স্পোর্টস, যারা আবার সম্প্রচারকারী, সেখানটায়ও তারা সাইফুদ্দিনের সন্দেহজনক এই বোলিং, অচেনা সাইফুদ্দিনকে দেখে অবাক হওয়ার যে বিষয়গুলো নিয়ে রিপোর্টিং হয়েছে, সেটাকে আটকানোর বিন্দু মাত্র চেষ্টা করে নাই। ফেয়ার রিপোর্টিং অ্যালাউ করেছে। এবং শোনা যায় এদিক সেদিক যে রংপুর কর্তৃপক্ষ সাইফুদ্দিনের সেদিনের বোলিং নিয়ে এতটাই বিরক্ত ছিল যে প্রথমবারের মতো, এটা বিশ্ব ক্রিকেটে প্রথমবার কিনা, কোনো ফ্র্যাঞ্চাইজি তার বোলিং এর ধরন, তার নো বলের ধরন, তার ওই সময়ের মোমেন্টামে যে টাইপের বল তিনি করেছেন, মোমেন্টাম শিফটিং এ সেটা যেভাবে রোল প্লে করেছে, যেভাবে তার ওয়াইড নো 3 ওভারে 6টা এক্সট্রা অনেক বেশি কৌতূহল তৈরি করেছে, শঙ্কা তৈরি করেছে, সন্দেহ তৈরি করেছে, সেটা নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিল এবং আকুর কাছে নালিশ চালিয়েছে। যদি সেটা হয়ে থাকে, এটাকে সাধুবাদ দিতেই হবে। ফ্র্যাঞ্চাইজিরা যখন আজকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত, সেখানটা রংপুর ফেয়ার থাকার চেষ্টা করেছে। সেই রংপুর কি সাইফুদ্দিনকে আজকের ম্যাচে নামাবে? প্রশ্নটা এখানটায়। যার উপর আস্থার জায়গাটা নেই, যিনি আস্থার জায়গা খুইয়েছেন, যিনি বিতর্কিত কিছু কর্মকাণ্ড করে ফেলেছেন, যদিও সেটা প্রমাণিত না, কিন্তু সন্দেহ তো তৈরি হয়েছে, আলোচনা তো হচ্ছে, আপনি তো এই সন্দেহের দুর্গন্ধকে বন্ধ করতে পারবেন না। সেই মোহাম্মদ সাইফুদ্দিনকে এই ম্যাচে খেলতে নামবেন?
রংপুর যদি আগের ম্যাচে তার প্রতি কনফিডেন্স না থাকে, ম্যানেজমেন্ট যদি তার ব্যাপারে হ্যাপি না থাকে, আনহ্যাপিলি মোহাম্মদ সাইফুদ্দিনকে কি এই ম্যাচে খেলানো হবে? আমি মনে করি মোহাম্মদ সাইফুদ্দিনের অন্তত রংপুরের হয়ে বিপিএল ক্যারিয়ারটা এখানটাই দা এন্ড। তাহলে এই ম্যাচে হবেটা কি? ইটস গোয়িং টু বি এ বিগ ফাইট। যে দলের বিপক্ষে তারা মুখোমুখি হবে, আমরা যদি রানের শীর্ষ তালিকাটা দেখি, সেটা কিন্তু আমাদেরকে অবাক করবে। রংপুরের একটা সময় সাইফ হাসান, যিনি লিডিং রান টেকার ছিলেন, রান স্কোরার ছিলেন, তিনি যেন অচেনা। টপ 8-এর মধ্যে রংপুরের কোনো ব্যাটার নেই যিনি হচ্ছে রান সংগ্রাহকের ওই তালিকার মধ্যে রয়েছে। আবার খুলনার দিকে যদি আমরা তাকাই, তাহলে ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস আমরা দেখতে পাই। টপ রান গেটার্সের যে তালিকা, সেই তালিকার শীর্ষে রয়েছেন, আমরা যদি খেয়াল করি, অন্যতম সেকেন্ড পজিশনে রয়েছেন মোহাম্মদ নাইম। 444 রান করেছেন, 150 ছুঁই তার স্ট্রাইক রেট, এভারেজ 40+। আবার যদি আমরা খেয়াল করি যে মেহেদী হাসান মিরাজ, তিনি রয়েছেন টপ 7-এর মধ্যে, ক্যাপ্টেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, ক্যাপ্টেন ইজ দ্য ওপেনার, এবং তিনি সেই রোলটা কি প্রপারলি এক্সিকিউট করছেন, যেমনটা প্রথম পর্বে নুরুল হাসান সোহান করেছিলেন। রংপুরের পুরো নির্ভরতা, পুরো ভরসার জায়গাটা যেন হয়ে গেছে দুজন পার্টিকুলার পাকিস্তানি ক্রিকেটার কেন্দ্রিক। আপনারা সবাই জানেন, একজন হচ্ছে ইফতিখার, আরেকজন হচ্ছেন আমাদের অতি পরিচিত খুশদিল শাহ। ব্যাটে বলে এই দুজনেই যেন আসলে সাপোর্ট করছে, এই দুজনেই যেন আসলে পারফর্ম করছে রংপুরের হয়ে। বাকি যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটায় প্রপার পারফরমেন্স ইজ টোটালি মিসিং। নুরুল হাসান সোহানের টিম সেই জায়গায় কি এই ম্যাচে ক্লিক করতে পারবে, নাকি টানা 5ম পরাজয় রেজিস্টার করে গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়নরা এবারের বিপিএলটা এখানটাই শেষ করবে? খুলনা আন্ডার রেটেড, বিলো ডিসকাস্ট, খুব কম আলোচনা হয়, বাট ফাইনালি দে আর দ্য কিলার। এই দলটা এমন কিছু ব্যাপার স্যাপার রয়েছে যেটা আপনার যে কোনো সময় যে কোনো দলের বিপক্ষে মোমেন্টাম ক্রিয়েট করতে পারে। সবশেষ ম্যাচে রংপুরের বিপক্ষে জয়ের ক্ষেত্রে আমার কাছে মনে হয় খুলনার উপর এক্সপেকটেশন যে স্কাই হাই না, সেটা সবচেয়ে বড় রোল প্লে করেছে। ডেফিনেটলি দ্য ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য নেম। যে কোনো সময় মেহেদী হাসান মিরাজকে নিয়ে যত ইয়ার্কি ফাজলামি করেন, সিচুয়েশন চেঞ্জ করে দেওয়ার অ্যাবিলিটি তার রয়েছে। আরো একটা ম্যাচ রয়েছে, ইটস গোয়িং টু বি আ বিগ ফাইট, চিটং ভার্সেস বরিশাল। কেন এটা বলছি? যদি আমরা খেয়াল করি যে বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল খান, বিগ রিপ্রেজেন্টেটিভ অফ চিটং, সেই চিটং এর হয়ে তিনি খেলছেন না, চিটং এর হয়ে খেলছে পুরো চিটং। যেই জিতুক না কেন এই ম্যাচে চট্টগ্রাম জিতবে। সো বিপিএল এর ফাইনালে চট্টগ্রাম যাচ্ছে, সেটা তামিমের দল বরিশাল হোক কিংবা সামির কাদের চৌধুরীর চট্টগ্রাম। এই ম্যাচেও একই রকম একটা সিমিলারিটি রয়েছে। এই ম্যাচের জন্য আমরা খেয়াল করি, এই ম্যাচের আগে সবশেষ দেখায় দুদল মুখোমুখি হয়েছিল, যে ম্যাচে বরিশালকে চট্টগ্রাম হারিয়ে দিয়েছে, এবং তারপরের ম্যাচটাই কোয়ালিফায়ার 1-এর ম্যাচ, এবং সেখানটায় বরিশাল এবং চট্টগ্রাম মুখোমুখি। তামিম 0 করেছিলেন সবশেষ ম্যাচে, এবার কি হিরো হতে পারবেন? ইটস আ বিগ কোয়েশ্চেন। মাহমুদুল্লাহ রিয়াদ শেষ মুহূর্তে চেষ্টা করেছেন, কিন্তু জয়ের বন্দরে দলকে, বরিশালের লঞ্চকে ফেরাতে পারেন নাই। সামির কাদের চৌধুরীর দলের অনেকগুলো ক্যারিশম্যাটিক জায়গা রয়েছে, সেখানটা শরীফুল যেমন একটা ক্যারিশম্যাটিক জায়গা, আবার একই সাথে যাকে পেমেন্ট দেয়া নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছিল, সেই পার্টিকুলার ওপেনিং ব্যাটার ইমন একটা গুরুত্বপূর্ণ জায়গা। তবে আমার কাছে মনে হয় ম্যাচের যদি মোড় ঘোরাতে হয়, তাহলে আরো একবার শামীম পাটোয়ারিকে চারদিকে খেলে ডিভিলিয়ার্সের রোলে এসে উইকেটের চারপাশে বোলারদের সিমের ছাতু খুলে দিয়ে খেলতে হবে, এছাড়া কোনো উপায় নেই। শামীম হোসেন পাটোয়ারি আমার কাছে মনে হয় ইজ গোয়িং টু বি দ্য বিগ থ্রেট ফর বরিশাল ইন দ্য আপকামিং ম্যাচ। আর বরিশাল আমার কাছে মনে হয় দে আর দ্য টপ র্যাঙ্ক টিম, দে আর দ্য মোস্ট এক্সপেরিয়েন্স টিম ইন দিস বিপিএল, বাট মিডল অর্ডারে তুলনামূলকভাবে ফর্মহীনতা একটা বড় রিজন হতে পারে। এই দলটা যদি কোনো কারণে পরের ম্যাচে পা হড়কায়, তাহিদকে ফর্মে ফিরতে হবে, মুশফিকুর রহিমকে তার ক্লাস চেনাতে হবে, তামিম ইকবালকে 0 অবশ্যই করতে হবে, তবে তার সামনে যেন একটা বড় ফিগার থাকে, এবং সেটা ডেফিনেটলি অন্তত 5+ হলে দলের জন্য ইফেক্টিভ হবে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। উই আর এক্সাইটেড ফর বিগ ব্যাটল বিটুইন রংপুর খুলনা অ্যান্ড চিটাগং বরিশাল। টেক গ্রেট কেয়ার।